বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনুস মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মরণ ফাঁদ। 3 দিনে 17 জনের মৃত্যু। বিপজ্জনক বাঁক, লবণবাহী গাড়ি ও বেপরোয়া গতি কারণ। ফাঁকা ঢাকায় অটোরিকশার অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। শনিবার ঢাকায় আসছে IMF এর প্রতিনিধি দল। ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত প্রতিপালনের অগ্রগতি খতিয়ে দেখবে। এই মুহূর্তে সব বাস্তবায়ন সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। এবং টানা ছুটিতে আনন্দ উদযাপন। ঈদ উৎসবে ঐতিহাসিক স্থানগুলোতেও দর্শনার্থীদের ভিড়। ইতিহাসের নিদর্শন দেখাতে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকরা। ভোরের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিন মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব। গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এরপর বিভিন্ন সময়ে নানা মহল থেকে দুই দেশের মধ্যে আলোচনার দাবি উঠে। বিমস্টেক সম্মেলনে সেই সুযোগ তৈরি হলেও বৈঠক নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিন ব্যাংককের স্থানীয় সময় সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে ইউনুস মোদি বৈঠকের ইতিবাচক সাড়া মেলার খবর। Are we expecting a meeting between Professor Yunus and Indian Prime Minister Modi? There has been a record from our side and we certainly hope that this will take place. দক্ষিণ এশিয়া সহ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদির বৈঠকের দিকে নজর এখন বিশ্ব নেতাদের। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। শুধু ভারত নয়, যেহেতু পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ, তাই বাকি রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে ঢাকার সঙ্গে সাইডলাইন বৈঠকে আগ্রহী হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপাচার্যের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তঃযোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টা, একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অকাট্য তথ্য প্রমাণ মিলেছে, যা দিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে। শুধু শেখ হাসিনা নয়, প্রমাণ মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অপরাধেরও। জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো এবং চাংখারপুলে গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে
সংস্থাটি। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এখন চলছে পর্যালোচনা, যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, শুধু একবার নয়, একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়, তাই সুযোগ নেই পার পাওয়ার। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে, সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, যার জবাব এখনো মেলেনি। চিফ প্রসিকিউটর বলছেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র চলুক, খুনিদের বিচার হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে জুলাই গণহত্যার বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। মনে করি যে তারা সঠিক পথে আছে। 36 থেকে 39। আসসালামু আলাইকুম। লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি, কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় একথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অপপ্রচারের শিকার হচ্ছে বিএনপিও। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী চরমপন্থীরা। এই শিরোনামে 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এটিকে বিভ্রান্তিকর, একপাক্ষিক বলে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বুধবার এ নিয়ে কথা বলেছেন সরকারের দুইজন উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদনের সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়,
তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। এদিন ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে। যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। জনগণের স্বার্থবিরোধী কোনো কিছুই বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। পুলিশ বলছে একাধিক কারণে এই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। তবে দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করা ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনুতির জাঙ্গালিয়া এলাকা একই স্থানে পরপর 3 দিন ঘটেছে 3টি দুর্ঘটনা। এতে 17 জন নিহত সহ আহত হয়েছে অন্তত 27 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই অংশে রয়েছে বিপজ্জনক বাঁক। বাঁকে নেই দিকচিহ্ন সম্বলিত সাইনবোর্ড কিংবা ফলক। মহাসড়কের দুপাশে রয়েছে ঘন জঙ্গল। এতে দূর থেকে বাঁক চোখে পড়ে না। এখানেই শেষ নয়, অনুমোদন না থাকলেও মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা। ঝুঁকিপূর্ণ বাঁকগুলোই দিকচিহ্ন সম্বলিত ফলক না থাকা, সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত ও অবৈধ যানের বেপরোয়া চলাচল, সড়কের উপরে ও পাশে অবৈধ হাটবাজার, বেপরোয়া গতি এবং লবণ পরিবহনের কারণে রাস্তা পিচ্ছিল থাকে। এছাড়া মহাসড়কে রয়েছে বড় বড় খাত, যার কারণে একের পর এক ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রাস্তা রয়েছে যেটা বাঁকা আছে, রাস্তাটা যদি সিধা না করে, যতদিন সিধা করবে না ততদিন পর্যন্ত গাড়ি অ্যাক্সিডেন্ট কমবে না। রাস্তাটা একটু 1/1 করা দরকার। তারপর প্রশাসনিকভাবে একটু অটোরিকশা, সিএনজি এগুলাতে নিয়ন্ত্রণ করা দরকার। কেউ ইগল, কেউ এলাইন, বিভিন্ন ছোট ছোট নাম ব্যবহার করে তারা ব্যবসা পাইতে উঠতেছে, কিন্তু মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি গত 20 বছরেও প্রশস্ত করা হয়নি। দুর্ঘটনা কমাতে 4 লেনে উন্নীত করা ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে পরিমাণ আপনার গাড়ি চলাচল করে, এটা চাই দ্বিগুণ রাস্তা হতে হবে, অর্থাৎ 1/1 সড়ক হতে হবে 4 লেন। আমাদের সময়ের দাবি, আমাদের রাস্তাটা যেন 4 লেনে দ্রুত করে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি প্রশস্ত করার একটি প্রকল্প রয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এটা অলরেডি জায়গা স্টাডি করতেছে। আমার জানা মতো এটা সেপ্টেম্বরে শেষ হবে। স্টেক হোল্ডার মিটিংও অলরেডি হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো 1-1.5 বছরের মধ্যে এখানে 6 লেনের কাজ শুরু হয়ে যাবে। চট্টগ্রাম কক্সবাজার 150 কিলোমিটার দূরত্বে এই মহাসড়কে প্রতিদিনই চলাচল করছে 20,000-এর বেশি যানবাহন। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেন মরণ ফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। তাই এই সড়ককে 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। 3 চাকার এই যান বেপরোয়া ছুটে চলায় বাড়ছে দুর্ঘটনা। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্য বলছে, ঈদের আগে পরে 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে নগরবাসীকেও সচেতন হতে হবে বলছে ট্রাফিক বিভাগ। অটোরিকশার অবাধ চলাচল ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ফাঁকা ঢাকায় অটোরিকশার দাপট। ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে 3 চাকার এই যান। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে কয়েক লাখ মানুষ এখন গ্রামে। রাজধানীর রাজপথ থেকে অলিগলি প্রায় সবই ফাঁকা, নেই চিরচেনা যানজটও, আছে গণপরিবহন সংকট। এই সুযোগে মহাসড়কে অটোরিকশার এমন বেপরোয়া ছুটে চলা। তুলনামূলক কম ভাড়া এবং দ্রুত গতির কারণে অটোরিকশাকে বেছে নিচ্ছেন নগরবাসী। আবার যানবাহন সংকটের কারণে অনেকের ভরসা অটোরিকশা। 3 চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইন্ডিয়ান গাড়ি বুঝে নিচ্ছ, সরকার তো উচিত না এটা মেন রোডে এভাবে চলতে দেওয়া। এটা তো এগুলা বেপরোয়া গাড়ি, ওদের জন্য গাড়ি চালানো সম্ভব না। পুরো রোডই ওদের দখলে। পুলিশ প্রশাসন যদি ঠিক মতো কাজ করে, তাহলে আমার মনে হয়
অটো রিক্সাগুলো মেন রাস্তা দিয়ে চলবে না। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই বলছে ট্রাফিক পুলিশ। যারা চড়বেন তারা একটু বেশি সতর্কতার সহিত চড়বেন, যখন ওনারা এটাতে চড়বেন চালককে যেন উদ্বুদ্ধ করে আস্তে চালানোর জন্য। আর যেসব রাস্তায় এইগুলো চলাচল নিষিদ্ধ সেসব রাস্তায় যাত্রীরা যাতে ইউজ না করে। বিশেষজ্ঞরা বলছেন অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। থ্রি হুইলার ব্যাটারি রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের দুর্ঘটনা কমানো যাবে না। এই গাড়িগুলো যারা চালাচ্ছে তারা যেমন মানে অনিরাপদ, পাশাপাশি হচ্ছে যে গাড়িগুলো অনিরাপদ, ব্রেক করতে পারে না, হঠাৎ করে ডানে বামে চলে আসে। যেখান থেকে চার্জিং স্টেশন হচ্ছে সেগুলো বন্ধ করা দরকার এবং কোনোভাবেই যাতে নির্দিষ্ট রাস্তা ছাড়া যাতে অন্য রাস্তায় উঠতে না পারে সেটা স্ট্রংলি মনিটর করা দরকার। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের দেয়া তথ্য বলছে গত ৫ দিনে অটোরিকশার কারণে ৫০টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। ঈদের ছুটিকে ঘিরে যখন কম যানবাহনের চাপ, তখন নগরীর সড়ক মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে এসব ৩ চাকার যান। অটোরিকশা এবং মাহেন্দ্রা সদৃশ এসব ছোট ছোট যান বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নগরবাসীর দাবি দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ করা হোক সড়ক, লাঘব করা হোক জনভোগান্তি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ১.৫ দশক ধরে সংস্কার না হওয়ায় খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শেখ আবু নাসের বাইপাস সংযোগ সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ধুলার কবলে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। বন্ধ হয়ে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। দেখে মনে হবে গ্রামের কোনো মেঠো পথ, যেখানে পিচ বা কংক্রিটের ছোঁয়া পড়েনি কখনো। তবে এটি খুলনা নগরের অন্যতম একটি প্রবেশদ্বার। ১.৫ দশক ধরে কোনো সংস্কার না হয় পিচ ঢালা পথ পরিণত হয়েছে ধুলাবালির সড়কে। খুলনার বাস্তোয়ারা মোড় থেকে সিটি বাইপাস পর্যন্ত ২.৩৭ কিলোমিটার শেখ আবু নাসের বাইপাস সংযোগ সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ইটগুলো উঠে গেছে, ফলে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় কাদা এই পথের নিত্যসঙ্গী হয়ে ওঠে। এ ব্যাপারে স্থানীয়রা মানববন্ধন সহ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানালেও মেলেনি সমাধান। দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার খানাখন্দ এতে ভোগ দিছি, ধুলাবালি, অশান্তি, এখানে মানুষ আমরা বসবাস করতে পারি না। আমরা এই যে ব্যাড ট্যাক্স দিচ্ছি, তাহলে আমাদের লাভটা কি? আমরা তো নাগরিক কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না। চোখে বেশি ময়লা যায়, চোখে দেখা যায় না, চোখ জ্বলে। আমরা অনেক রিক্সে এই রাস্তায় যাওয়া আসা করি, আর বৃষ্টি হলে তো ঢোকাই যায় না। কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে সম্পূর্ণই উদাসীন। ২০০৯ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ বরাদ্দ না থাকায় সড়কটি ২ দপ্তর, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে বুঝে নিতে একাধিকবার চিঠি দেয় কেডিএ। তবে দালিলিক জটিলতায় সড়কটি এতদিনেও বুঝে নেয়নি কোনো সংস্থা। তবে সম্প্রতি সিটি কর্পোরেশন তাদের অংশ সংস্কার করতে টেন্ডার আহ্বান করেছে, আর স্থানীয় সরকার বিভাগ বাকি অংশ নিজেদের আওতায় নিতে উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের প্রত্যেকটা সড়ক একটা ইউনিক আইডিভুক্ত, এবং এই আইডিভুক্ত সড়কের বাইরে আমার কোনো রাস্তা আমি ডেভেলপমেন্টও করতে পারি না। গেজেট নোটিফিকেশন হলে আমরা পরবর্তীতে এটা যে ধরনের মেনটেন্যান্স লাগে সেটা আমরা করতে পারবো। ২.৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কটির ১ কিলোমিটার সিটি কর্পোরেশন ও বাকি অংশ ডুমুরিয়া উপজেলার আওতায় পড়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। IMF এর ঋণের বাকি $239 কোটি বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। সফরে ভর্তুকি কমানো, বিদ্যুতের দাম বৃদ্ধি, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এই মুহূর্তে IMF এর সব শর্ত বাস্তবায়ন করা যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, IMF এর কিস্তি আটকে গেলে ঋণ দেওয়ার ক্ষেত্রে রক্ষণশীল হতে পারে বিশ্বব্যাংক, এডিবির মতো উন্নয়ন সহযোগীরা। অর্থপাচার, খেলাপি ঋণ সহ নানা কারণে বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় ২০২৩ সালে ৩০ জানুয়ারি $470 কোটি ঋণ দেওয়া শুরু করে IMF। এ পর্যন্ত ৩ কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 2 কিস্তির $239 কোটি বাজেট সহায়তার জন্য একসঙ্গে চায় সরকার, যা মিলতে পারে জুনে। চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে IMF এর একটি দল। ঋণ পেতে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা, জিডিপির 0.5% হারে বাড়তি রাজস্ব আদায়, বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে। জানিয়ে 6 এপ্রিল থেকে টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবেন তারা। তবে এসব শর্ত বাস্তবায়নে এই মুহূর্তে কতটা প্রস্তুত সরকার?
2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নানা উদ্যোগেও আটকে আছে 9%। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে। বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, মানে বিশেষ করে যে এখান থেকে যদি ভর্তুকি তুলে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে নতুন করে, সেটার দায়টা কে নেবে? IMF এর শর্ত মেনে অন্তত 57,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে হবে, কমাতে হবে কর অব্যাহতি। প্রণোদনা দেই এই ট্যাক্সের ক্ষেত্রে, এগুলোর মধ্যে কোনো সানসেট ক্লজ থাকে না, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর সুবিধার জন্য দেওয়া হয়। কিছুটা যৌক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা, টাফ হবে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব। ক্রলিং পেগ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল। এবার IMF চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ, যার সঙ্গে একমত নন খোদ অর্থ উপদেষ্টা। হঠাৎ করে ছেড়ে দিলে শ্রীলঙ্কার মতো হয়ে গেলে, পাকিস্তানের মতো হয়ে গেলে তো বিপদে পড়বে। ওরা কতগুলো কন্ডিশন দিয়ে আমরা এই অ্যাকশনগুলো আমরা পুরোপুরি, ওরা পুরোপুরি পালন করবো, আমাদের এটা আমাদের সময় লাগে। তবে IMF এর শর্ত মেনে NBR এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলাফি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না, সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। এখনও খোঁজা হচ্ছে দেশ থেকে পাচার করা অর্থ গিয়েছে কোথায়। সম্প্রতি লন্ডন সফরের সময় সংবাদেরা একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশের ব্যাংকিং খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে ব্যাংকিং ব্যবস্থাকে স্বাভাবিক করার কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দুর্বৃত্তায়ন করা যে বোর্ডগুলো আছে সেগুলো তো আমরা ভেঙে দিয়েছি। আমরা শক্তিশালী গভর্নেন্স চাই। আমি মনে করি যদি গভর্নেন্স ব্যাংকের ভালো হয়, বিনিয়োগগুলো যদি ভালো হয়, আমাদের ওই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে বাধ্য। জানান কোনো ব্যাংকেই বন্ধ হবে না। আমরা নতুন ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট করেছি, সেটার আন্ডারে যদি যেসব ব্যাংক কার্যকরভাবে সব কার্য সম্পাদন করতে পারবে না বলে প্রতীয়মান হবে, তাদেরকে আমরা হয়তো একীভূত করে ফেলবো। পাচার হওয়া অর্থ কোথায় গিয়েছে তা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ চলছে। ব্যাংক খাতের কোনো তথ্যই গোপন করা হবে না বলেও জানান তিনি। এখন যেটা হচ্ছে যে বিদেশে কি কি অ্যাসেট ট্রেসিং আছে সেটা আমরা করার চেষ্টা করছি এবং পরবর্তীতে আমরা এটা উদ্ধারের চেষ্টা করব। আমরা যেটা সত্য কথা সেটাই লিখব। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতি শঙ্কা দেখা দিলেই তা ভেঙে দেওয়ারও হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যদি এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সংযোজন হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঈদের তৃতীয় দিনেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দে ঈদ উদযাপন করছেন সারা দেশের মানুষ। ছোট্ট সোনামণিদের পদভারে মুখর জাতীয় চিড়িয়াখানা, ফ্যান্টাসি কিংডম ও ড্রিম হলিডে পার্কে নেচে গেয়ে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঢাকার বাইরের দর্শনীয় স্থানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। নাচে গানে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। ঈদের তৃতীয় দিনেও আনন্দে ভাটা পড়েনি এক চুলো। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ ওয়াটার কিংডমে গা ভাসাচ্ছেন বাদ্য বাজনার তালে তালে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকেই ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। আগে আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম, এখন সেই ছেলের বাচ্চাকে আমি নিয়ে আসছি, ফ্যামিলিকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। এদিকে প্রকৃতির সান্নিধ্য পেতে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় আসেন ছোট্ট সোনামণিরা। বানর, বাঘ, উটপাখি, হাতি সহ নানা পশু পাখি দেখে শিশু কিশোরদের চোখে মুখে উচ্ছ্বাস। কত বাঘ, কত
হরিণ। ঈদের আনন্দ মানেই তো বাচ্চাদের সাথে এরকম ঘোরা। বিনোদন কেন্দ্র ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরে দর্শনীয় স্থানগুলোতেও একই চিত্র। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। আর প্রকৃতিকন্যা সিলেটের সৌন্দর্যেও মুগ্ধ দর্শনার্থীরা। এখানে এর আগে আসা হয় নাই, তো দেখা গেল যে এখানে আসি। সব সময় তার সময় হয় না হাজবেন্ডকে নিয়ে বাচ্চাকে নিয়ে ঘোরার। দেশবাসীর ঈদ আনন্দে নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। ঈদ উৎসবে ঢাকার ঐতিহাসিক দর্শনীয় স্থানেও ভিড় ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের শহরে চিরচেনা একঘেয়েমি দূর করতে এবারও ঈদের ছুটিতে দৃষ্টিনন্দন লালবাগ কেল্লায় ছুটে আসেন অনেকে। তবে আহসান মঞ্জিল বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীরা। বুড়িগঙ্গার কোল ঘেঁষে পুরান ঢাকায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা, যেখানে একসময় ঢাল তলোয়ার নিয়ে পাহারা দিতেন সৈন্যরা। লাল ইট, মার্বেল আর কোষ্টি পাথর দিয়ে নির্মিত এই কেল্লা এক সমৃদ্ধ বাংলার ঐতিহ্য। দুর্গের ভেতরে পুরাকীর্তি আজও হাজারো দর্শনার্থীর কৌতূহলের বিষয়। ছুটি কিংবা যে কোনো উৎসবে ঐতিহাসিক এই স্থানে ভিড় করেন নগরবাসী। কংক্রিটের শহরে চিরচেনা একঘেয়েমি দূর করতে এবারও ঈদের ছুটিতে দৃষ্টিনন্দন লালবাগ কেল্লায় ছুটে এসেছেন অনেকে। যেহেতু আমাদের প্রাচীন একটা ঐতিহ্য, এটা এখানে এর আগে আসা হয় নাই। অনেক পুরনো নাম ঢাকা লালবাগ কেল্লা, আসলাম দেখতেছি। মেয়ে জামাইরা সবাই চাকরি বাকরি করে, ঈদের ছুটিতে এরাও ছুটি পেয়েছে। আমরা এই ইয়েতে এরা বললো যে চলো যাই, তোমাদের নিয়ে যাই, আমরা ঘুরাই, সবকিছু দেখাই। ভ্রমণ পিয়াসী মানুষ এখানে আসেন এক খণ্ড শান্তির অন্বেষায়। সেই সঙ্গে সাক্ষী হন মোঘল আমলের ইতিহাস ঐতিহ্যের। ফ্রেমবন্দি করে রাখেন সুন্দর সেই মুহূর্তকে। বিদেশি দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। Good wishes for everybody in Bangladesh. Eid is a fantastic holiday. Last night I had a wonderful meal with all my new friends, and just a fantastic country. I wish you all a wonderful year, and thank you for your hospitality, everybody here in Dhaka. I've came here, I don't know, 5 minutes ago, so I'm just exploring. But first impression is really good. I love you guys. ঈদের আনন্দে পুঁথিগত বিদ্যার বাইরে ইতিহাসের নিদর্শন দেখাতে সন্তানদের নিয়ে এসেছেন অভিভাবকরাও। ঘুরতে আসবে, বেড়াইতে আসবে, এই জন্য নিয়ে আসলাম লালবাগের কেল্লা দেখার জন্য। বাচ্চারা কখনো লালবাগের কেল্লা এদেরকে নিয়ে আসা হয় নাই, তারপরে বললাম যে আচ্ছা চলো এটাও দেখে আসি, আমাদের যেহেতু ঐতিহ্যের একটা ব্যাপার। বড় মামা, ছোট মামা, আমার আম্মু আর আমার আম্মুর বান্ধবীদের সাথে এখানে এসেছি, আমার অনেক ভালো লাগছে এখানে। এদিকে ঈদের ছুটিতে বন্ধ পুরান ঢাকার আরেক ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল। সেখানে ঘুরতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন অনেকে। ক্ষোভ ঝরেছে তাদের কণ্ঠে। যেহেতু এখন বন্ধের দিন, আমরা চিত্ত বিনোদনের জন্য আমরা আমাদের ফ্যামিলি নিয়ে এখানে আসব। আসার পরে দেখি যে আমরা ফেরত যাই, সেক্ষেত্রে আমাদের আসলে একটু দুঃখই হয়। আমি শুধু চট্টগ্রাম থেকে আসছি, কিন্তু এখানে এসে মনটা খারাপ হয়ে গেল। যাপিত জীবনে ক্ষণিকের অবকাশে নগর জীবনে এই তো সময়ে ঘুরে বেড়ানো। যান্ত্রিক এই শহরে একটু অবকাশের সুযোগ খোঁজেন সবাই, আর তা পেতে হলে প্রয়োজন সুন্দর সব জায়গার। শুধু উৎসবই নয়, বছরের অন্যান্য দিনগুলোও পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। খুলনা নগরীর বিভিন্ন এলাকায় নেই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান। ফলে রাস্তার পাশে উন্মুক্ত স্থানে গড়ে উঠেছে আবর্জনার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগবালাই। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেটের পেছনের সড়কে জমে থাকা আবর্জনার স্তূপ যেন নিত্যদিনের চিত্র। কখনো কখনো ময়লা দখল করে নেয় রাস্তার অর্ধেকটা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট গাড়িতে ময়লা সংগ্রহ করে ফেলা হচ্ছে প্রধান সড়কের পাশেই। নিরালা মোড়, তেঁতুলতলা মোড়, পিটিআই মোড়, শান্তিধাম মোড়, খালিশপুর, গোয়ালখালী মোড় সহ বহু এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে রাখা হয় আবর্জনা। ফলে দিনের একটা বড় সময় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয় ব্যস্ততম বিভিন্ন সড়কের আশপাশ। এখান থেকে যাতায়াতের সময় গন্ধে
যাওয়া যায় না, বাচ্চা রুগীদের নিয়ে যাওয়া যায় না। এখানে যে হাঁটার যে কতটা কষ্ট আর এই গরমের যে তাপ, এই তাপে যে কতটা গন্ধ বাড়ে, এটা তো আসলে ভাই আমরা যারা রাস্তায় হাঁটাচলা করি এছাড়া তো কেউ বুঝবে না। সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ে ময়লা সরানোর কথা বললেও বাস্তবে তা হয় না। ফলে দুর্গন্ধে আশেপাশের মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পথচারীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পাশে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়তে গেলেও এই গন্ধে নামাজ পড়া যায় না। তাদের বারবার বলার স্বার্থেও তারা এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নাগরিক নেতাদের অভিযোগ, বারবার আবেদন করেও মিলছে না স্থায়ী সমাধান। আর জনবল ও পরিবহন সক্ষমতা বাড়ানোর তাগিদ ওয়ার্ড কাউন্সিলরদের স্থানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকদের। স্মারকলিপি দিয়েছি, আন্দোলন মানববন্ধন করেছি, কিন্তু সিটি কর্পোরেশন গতানুগতিক কথা, অর্থাৎ আমরা এটা করছি। যদি এই সাপোর্টগুলো আমরা পাই, লোকবল এবং লজিস্টিক পরিবহন যে এই খাতের মানুষজনকে আমরা এই সেবাটা আমরা দিতে পারব। সিটি কর্পোরেশনের দাবি, স্থায়ী সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ওই জায়গাগুলোতে সুদূর প্রসারী কি পরিকল্পনা করা যেতে পারে, আমাদের প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন 72টি ট্রাক বর্জ্য পরিষ্কারের কাজে ব্যবহার হয়। আর গড়ে প্রতিদিন খুলনায় 800 মেট্রিক টন জমা বর্জ্য সরিয়ে নেওয়া হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভাঙনের 2 দিন পর সাতক্ষীরার আশাশুনিতে শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। সকালে সেনাবাহিনীর সহযোগিতায় জিও টিউন রিং বাঁধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মিঠা পানির জলাধার তলিয়ে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। ফসলের ক্ষেত ও চিংড়ির ঘের তলিয়ে আর্থিক সংকটে পড়েছেন অনেকে। ভাত নেই, রান্নাঘর নেই, ঘর দরজা সব ভেঙে চুরি করে গেছে। আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের বই খাতা সবকিছু ভিজে গেছে। নেই টানা বর্ষণ বা উজানের ঢল, তবুও হু হু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে লোকালয়। দুর্ভোগের বোঝা বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দারা। খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে তলিয়ে গেছে 10টিরও বেশি গ্রাম, ভেসে গেছে চিংড়ির ঘের। কষ্টের ফসলও এখন পানির নিচে। মিঠা পানির জলাধারে নোনা জল মিশে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। কোনো ঘরেই জ্বলছে না চুলা, অনাহারে বাসিন্দারা। ঘর বাড়ি কিছুই নেই, আমাকে কোনো আশ্রয় নেই। এই যে প্লাবিত যে জায়গাটা, এখানে সরকারি কোনো খাওয়ার খাদ্য কোনো ব্যবস্থা হয়নি। খাওয়ার সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এদিকে ভাঙন ঠেকাতে বুধবার সকালে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিও টিউন রিং বাঁধের নির্মাণ কাজের সহযোগিতায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। করার কাজ চলতেছে এবং কয়েকটা আমরা বসছি আর কি। তো আমরা যে ভাটির যে সময়টা পাবো, পুরো ভাটির সময়ে আমরা জিও টিউন। গত সোমবার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি। এর আগে প্রথমে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনকে জানানো হয়, তবে এতে কেউ তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে এখনও ঢাকা ছাড়ছেন নগরবাসী। এছাড়া ব্যক্তিগত কাজ আর ভোগান্তি এড়াতে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। এবার পথে পথে ভোগান্তি কম থাকায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ার হিড়িক। লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে অনেকে টিকিট পাননি, আবার অনেকে যাত্রাপথের ঝক্কি ঝামেলা এড়িয়ে বাকি ছুটি উপভোগ করতে গ্রামে ছুটছেন, আবার কেউ যাবেন ঘুরতে। এদিকে ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন, তবে খুব একটা ভিড় দেখা যায়নি। আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি। আমি স্কুল খোলার আগেই আমি 6 তারিখে চলে আসব। অন্যান্য ঈদের চাইতে অনেক গুণ বেশি লাগতেছে। ঢাকায় কিছু পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য চলে আসছি আর কি। চাপের কারণে যাইতে পারিনি আর কি, সেজন্য এখন যাওয়া। একই চিত্র সড়ক পথের যাত্রায়। ছুটি এখনো বাকি থাকায় ফেরার সংখ্যা কম। অন্যদিকে যারা গ্রামে বা কোথাও যাননি তারা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাসা চেঞ্জ করছি তো এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি, এই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। সকাল থেকে ব্যবসা অবস্থা ভালো, পরিপূর্ণ। সরকারি সার্ভিস কম নিচ্ছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঈদ যাত্রায় স্বস্তির চিত্র। অনেকে আবার ঈদ শেষে পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত যাত্রী পাননি তারা। বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ঢাকা ফ্যামিলি আছে নিতে আসছি। 3 তারিখ থেকে আমাদের অফিস খোলা, তো সেই জন্য একটু আগে চলে আসছি জাম এড়ানোর জন্য। সকাল 8:30 পর্যন্ত একটা যাত্রীর চাপ থাকে। দোয়েল পাখি ওরা 3টা জাহাজ ছাড়ে, কর্ণফুলী আছে ওই সময়টায়। লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও সকাল 10টার পর ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগে ভাগে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নারীর টানে যে স্বপ্ন বাড়ি ফেরা শুরু করেছিল সে স্বপ্ন কিন্তু এবার ঢাকায় ফেরা শুরু করেছে। ঈদের চতুর্থ দিনে আজকে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি, যে ঘরমুখ মানুষ যারা প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে বাড়ি গিয়েছিল, সেই ঘরমুখ মানুষ কিন্তু এখন তাদের জীবিকার নগরী, কর্মের নগরে ঢাকায় ফেরা শুরু করেছে। গতকাল রাত 12টা থেকে এখন অবধি অর্থাৎ 6টা পর্যন্ত প্রায় 40টির বেশি লঞ্চ এই টার্মিনালে ভিড়েছে বিআইডব্লিউটি এর তথ্য মতে, এবং রাত 12টা থেকে এখন অবধি 2টি লঞ্চ কিন্তু এই টার্মিনাল ছেড়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একদিকে যেমন ঘরমুখ মানুষ তাদের উদযাপন শেষে ঢাকায় ফিরছে, তেমনি তারা এখনও কিন্তু অনেকে এই ঢাকা ছেড়ে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন। তবে সেই সংখ্যাটা খুবই নগণ্য। তবে যারা ঈদ উদযাপন করেছেন, ঘরমুখ মানুষ যারা বাড়িতে গিয়েছিলেন, তারা ঈদ উদযাপন শেষে কিন্তু এবার তারা টার্মিনালে ফিরে তাদের স্বস্তির কথা জানাচ্ছিলেন। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারা বলছিলেন যে এবারের ঈদ যাত্রাটা ছিল অত্যন্ত স্বস্তির একটি যাত্রা, যেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তারা হয়নি। তারা যেটি জানাচ্ছিলেন যে যাত্রা পথে কিংবা লঞ্চের সার্বিক পরিবেশও তারা সন্তুষ্ট, এবং এবারের লঞ্চ যাত্রায় যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে, যা বিগত বছরের তুলনায় এটা একটা বিরল দৃষ্টান্ত। তো যাত্রীরা খুবই তাদের স্বস্তির কথা জানাচ্ছিলেন লঞ্চ টার্মিনাল সার্বিক পরিস্থিতিতেও তারা খুব সন্তুষ্ট। তারা বলছিলেন যে এমন ঈদ যাত্রা যেন আগামীতেও তারা উপভোগ করতে পারেন, সেই দৃষ্টি কিন্তু তারা সরকারের আকর্ষণ করেছেন। এবং বিআইডব্লিউটিএ বলছে যে যাত্রীদের ভোগান্তি দূর করতে কিন্তু তারা এখনও পরিশ্রম করে যাচ্ছে, এবং টার্মিনালগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে লঞ্চগুলো যখন এই ঘাট ছেড়ে বাড়ির দিকে ছুটছিল, তখন কিন্তু প্রতিটি লঞ্চে 4 জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 4 জন নিরাপত্তা কর্মী কিন্তু এই নিয়োগ দেওয়া ছিল যে প্রত্যেকটি লঞ্চের নিরাপত্তা নিশ্চিতের জন্য। এবং এবারের ঈদ যাত্রায় তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস অন্তত এই নদী পথে পাওয়া যায়নি। এবং যেই বিষয়টি একটু না বললেই না, যে পদ্মা সেতু হওয়ার পর যে বিষয়টি বারবার উঠে আসছিল, যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তার জৌলস হারিয়ে ফেলেছে, যেখানে এক সময় দেখা যেত যে টার্মিনালগুলোতে হাক ডাক ছিল মানুষের ব্যাপক, সেটি হারিয়ে গিয়েছিল বলা হচ্ছিল। কিন্তু এইবার কিন্তু অর্থাৎ এই ঈদে কিন্তু সেই পুরনো জৌলস ফিরে পেয়েছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল, যেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে, এবং ব্যাপক মানুষ কিন্তু তারা এই নদী পথকেই বেছে নিয়েছিলেন তাদের ঈদ যাত্রার জন্য। আমরা এই মুহূর্তে দেখছি যে এখনও কিন্তু আরেকটি লঞ্চ এই টার্মিনালে ভিড়েছে, এবং যে কারণে কিন্তু আপনারা দেখছেন যে যাত্রীরা একে একে তারা লঞ্চ থেকে নেমে তারা কিন্তু তাদের বাড়ির দিকে ছোটা শুরু করেছেন, অর্থাৎ ঢাকায় তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে ছোটা শুরু করেছেন। এবং অন্যদিকে আপনারা আরও দেখছেন যে কিছু মানুষ আবার টার্মিনালে ঢুকছে, অর্থাৎ তারা ঈদের এই চতুর্থ দিনে তারা ঈদ শেষে তারা বাড়ির দিকে ছুটছে তাদের প্রিয়জনের সঙ্গে একটু সাক্ষাতের জন্য, তাদের কিংবা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য অনেকে কিন্তু এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। আমরা কিছুক্ষণ আগে ঢাকা এই মুহূর্তে ছেড়ে যাওয়া এক যাত্রীর সঙ্গে কথা বলছেন, তিনি যেটি বলছিলেন যে কর্মব্যস্তময় এই ঢাকাতে ঈদ তো করা হয়েছে, কিন্তু ঈদের এই ছুটিকে কাজে লাগানোর জন্য তারা একটু ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। অর্থাৎ এই নদী পথে এই লঞ্চ যাত্রায় একদিকে যেমন
বাড়ির দিকে ছুটছেন মানুষ বা বাড়ি থেকে আসছেন, তেমনি তারা এই নদী পথে কিন্তু বিভিন্ন ভ্রমণ ট্যুরিস্ট প্লেসগুলোতে তারা কিন্তু যাতায়াত করা শুরু করেছেন। এবং যার মধ্যে আমরা দেখেছি যে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা তাদের জানলাম যে তারা এই নদী পথে তাদের আসলে একদিকে যেমন এই নদী পথটা অবশ্যই স্বস্তির একটা বাহন এই লঞ্চ, কিন্তু আরেকদিকে কিন্তু তাদের ঐতিহ্যের বাহক হিসেবেও তারা এই লঞ্চকে তাদের যাতায়াতের বাহন হিসেবে তারা ব্যবহার করে থাকেন। তো এই নদী পথে এবারের দৃশ্য বিগত বছরের তুলনায় কিছুটা ভিন্ন ছিল, কারণ এবার আমরা তেমন কোনো চুরি ছিনতাইয়ের ঘটনা কিন্তু এবার এই লঞ্চ টার্মিনালে দেখিনি। আমরা এবার তেমন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম কিন্তু এখানে হয়নি, অর্থাৎ যাত্রীরা খুব নির্বিঘ্নেই তাদের যাত্রাপথ তাদের গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা করতে পারছেন। এবং এই BIWT এর সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারাও খুব স্বস্তি প্রকাশ করছেন যে বিগত বছরে যে নিরাপত্তার বিষয়টি তাদের খুব বেগ পেতে হতো বা যাত্রীদের চাপ বা যাত্রীদের নিরাপত্তার বিষয়গুলো তাদেরকে অনেক বেগ পেতে হতো, কিন্তু এই বছর কিন্তু তারা অত্যন্ত স্বস্তির সঙ্গেই তাদের দায়িত্ব পালন করেছেন এবং যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা তাদের এই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করতে পারছেন। একদিকে যেমন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে লঞ্চ ভিড়ছে, তেমনি লঞ্চ কিন্তু ছেড়েও যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে গতকাল রাত 12টা থেকে এখন অবধি প্রায় 2টির বেশি লঞ্চ কিন্তু এই টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে এবং 40টিরও বেশি লঞ্চ কিন্তু এই টার্মিনালে এসে ভিড়েছে। তো যেটা আমরা জানছিলাম, এবং হয়তো 12টা পর্যন্ত এই লঞ্চগুলো টার্মিনাল ছাড়বে, অর্থাৎ যেমন রাত 12টা সকালে ছেড়েছে, সকালে কিছু ছেড়েছে, 8টার দিকে কিছু ছাড়ার কথা রয়েছে, তেমনি তো লঞ্চগুলো এভাবে যেসব তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু নির্ধারিত সময় ছেড়ে যাবে। ঈদে আমরা যেটা দেখেছি যে যেসব লঞ্চ ভরেছে সেসব লঞ্চ এই টার্মিনাল ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এখন কিন্তু লঞ্চ কিন্তু তার পুরনো শিডিউলে ফিরে গিয়েছে। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আগুন লাগার পর 2-1 দিন অভিযান, জরিমানা সহ নানা তৎপরতা চালায় কর্তৃপক্ষ, কিন্তু সপ্তাহ না গড়াতেই আবারও আগের দশায় চলে যায় সবকিছু। যদিও দেশে ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিমালা ও আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। সমস্যা উত্তরণে দ্রুত ফায়ার কোড বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি তারা বলছেন শুধু দোষী ভবন মালিককেই নয়, দায়িত্বে অবহেলা থাকলে সরকারি কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনতে হবে। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। রাজধানী ঢাকায় ভবন নির্মাণের জন্য ন্যূনতম নিয়ম যে মেনে চলা হয় না তার প্রমাণ এমন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। নিয়ম অনুযায়ী আবাসিক ভবনের প্রতি 550 বর্গমিটারে 2টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা, কিন্তু এসব কমপ্লেক্সের সিঁড়ির কাছে ছাড়া কোথাও নেই তেমন কিছু। মেন সুইচ যেখানে আছে, এটার চাবি কার কাছে? ইলেকট্রিশিয়ান। যে কেউ চাইলেই যেতে পারবো না? না, ওই 7তলার অফিস। আমরা বেশি কথা বলতে গেলে সমস্যা হয়। নেই জাতীয় বিল্ডিং কোড অগ্নি সুরক্ষা সম্পর্কিত বিধানের তোয়াক্কা। রাজধানীর কাকলের 8তলা এই পুরো ভবনের নিচে দোকান আর উপরের তলাগুলোতে আছে মেডিকেল সেন্টার, সিঁড়ি মাত্র একটি। 6তলা এই ভবন রাজধানীর মহাখালীতে মাত্র 2 ফিট জায়গার মধ্য দিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, এখানে একটা মোটরসাইকেল পর্যন্ত পার্কিং করা। এবার আপনাদেরকে আমি যদি সিঁড়িটা দেখাই, সেই একই 2 ফিট চওড়া মাত্র, এবং এই 6তলা ভবনের পুরোটা জুড়ে আর কোথাও কোনো সিঁড়ি পাইনি। এবার সামনের অংশটা দেখায়, কেচি গেটটা দিয়ে আরও জায়গা কমানো হয়েছে। বাইরে থেকে কিন্তু পুরো ফিটফাট, একেবারে 6তলা ভবন, উপরে আবাসিক, নিচের পুরো অংশে কিন্তু দোকান, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজুক এটার অনুমতি কিভাবে দিয়েছে সেটাই আসলে প্রশ্নের বিষয়। এদিকে আইনি জটিলতা আর সীমাবদ্ধতার মধ্যেই 2014 সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের বিধিমালাও স্থগিত হয়েছে। যে পরিমাণ চাহিদা থাকে মোবাইল কোড করার, তার সিকিভাগও সম্ভব হয় না।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই দেশে দ্রুত ফায়ার কোড বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্নীতির জন্য আমরা কি ব্যবস্থা করেছি, কাকে সাজা দিয়েছি, এরকম দৃষ্টান্তকে আমরা দেখাতে পারবো। তিনি আরো বলেন, আইন কিংবা বিধিমালার প্রয়োগ তো বটেই, সবচেয়ে বেশি জরুরি জনমানুষের সচেতনতা বৃদ্ধি। রমজানের আগেই তো আমাদের এই ব্যবস্থাটা করার দরকার ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়া দরকার ছিল যে এটা সেফটিটা ঠিক আছে কিনা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দিন দিন অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে যশোর শহরে। বহুতল ভবন নির্মাণের অনুমোদনের সময় ফায়ার প্ল্যান নেওয়া হলেও তার সঠিক বাস্তবায়ন করা হয় না। এলাকাবাসীর অভিযোগ, ভবন নির্মাণের পর কোন কর্তৃপক্ষ এ নিয়ে কোনো তদারকিও করে না। তবে সরঞ্জাম ও জনবল সংকটের দাবি ফায়ার সার্ভিসের। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বহুতল ভবনের সংখ্যা বাড়ছে যশোর শহরে। ভবন নির্মাণের অনুমোদনের সময় ফায়ার প্ল্যান নেওয়া হলেও তা সঠিক বাস্তবায়ন করা হয় না। এ কারণে বেশিরভাগ অবকাঠামোতে তৈরি হয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এলাকাবাসী বলছেন, ভবন নির্মাণকালে বা নির্মাণের পর কোনো কর্তৃপক্ষ এ নিয়ে তদারকি করে না। পাশাপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও রয়েছে প্রশ্ন। এছাড়া শহরে দেখা দিয়েছে পানির উৎস সংকট। প্রত্যেকটি তালাতে একটি করে মাত্র সেই গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করা আছে, যে আগুন ধরলে সেটা দিয়ে নেব। সেটাতে কতটুকু হবে? বস্তিগুলো আগুন ধরলে পারে রক্ষা করা যায় না, আর বহুতল ভবন ধরলে পারে কি হবে জানি না। পুকুরের সংখ্যা কম, পুকুর বুঝাই ফেলা হচ্ছে। অগ্নিঝুঁকি নিরূপণ ও তদারকির দায়িত্ব ফায়ার সার্ভিসের বলে মন্তব্য পৌর কর্তৃপক্ষের। পাশাপাশি শহরের জলাশয় রক্ষায় উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। সরকারের বিধিবিধান অনুযায়ী ফায়ার সার্ভিসের কিছু রুলস আছে, সেই অনুযায়ী আমরা সম্মিলিতভাবে প্ল্যানটা পাস করি এবং ওই কমিটিতে উনি একজন ফায়ার সার্ভিসের একজন থাকেন এবং এইটা আমরা পাসই করি, কিন্তু এটা নিয়মিত মনিটর করা দরকার। তবে সরঞ্জাম ও জনবল সংকটের দাবি ফায়ার সার্ভিসের। সক্ষমতা বাড়াতে সব বিভাগের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। এখানে যে সকল বহুতল ভবন রয়েছে, এই বহুতল ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আমরা একাধিকবার পত্র দিয়েছি, আবারও আমরা এই পরিদর্শনটাকে অব্যাহত রেখেছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে কেবল বহুতল ভবন নয়, আগুনের ঝুঁকিতে রয়েছে যশোর বিমানবন্দর সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ 12টি কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনা। এর মধ্যে 10টিকে রক্ষায় করণীয় বিষয়ে সুপারিশমালা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সময় সংবাদ, যশোর। নির্ধারিত সময়ে সাক্ষী উপস্থিত না হওয়ায় ধীর গতি তৈরি হচ্ছে মামলায়। অন্যদিকে আদালতে মাত্র একজন বিচারককে বিচার কাজের পাশাপাশি করতে হচ্ছে প্রশাসনিক কাজও। এ কারণে মামলার জট তৈরি হচ্ছে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। এতে ভোগান্তির শিকার বিচার প্রার্থীরা। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নেই প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক ও নকলখানার প্রয়োজনীয় জনবল। আদালতের একমাত্র বিচারককে বিচার কাজের পাশাপাশি করতে হয় সব প্রশাসনিক কাজ। বর্তমানে ট্রাইব্যুনালে কর্মরত একজন করে স্টেনোগ্রাফার, পেশকার, MLSS ও চালক। প্রয়োজনীয় জনবল না থাকায় তৈরি হচ্ছে মামলার জট। বিচার প্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বিচার না পেয়ে হতাশ অনেকে। সাক্ষী থাকে না, পুলিশের গাফিলতি থাকে। কেসের আজকে আবার জামিন করো বলে আমরা এসে বসে আছি। সকাল ঘুরছি, কোন বিচারও হচ্ছে না, কিছুই হচ্ছে না, আসামি ঘুরে বেড়াচ্ছে, আমার পয়সার নাম পয়সা খরচ হয়ে চলে যাচ্ছে। এদিকে জনবল সংকটের পাশাপাশি মামলা শুনানিতে নির্ধারিত সময়ে উপস্থিত হচ্ছে না সাক্ষী। এতে মামলায় তৈরি হচ্ছে ধীরগতি। একজন বিচারকের পক্ষে একটা জেলার দায়িত্ব পালন করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া তার যে লোকবল রয়েছে, সে লোকবলের সংকট আছে। মামলার ডাক্তার এবং ইনভেস্টিগেশন অফিসার এদের সঠিক সময়ে কোর্টে হাজির না হওয়ার কারণেই ম্যাক্সিমাম মামলা দীর্ঘসূত্রা বেড়ে যায়। স্টাফ সংখ্যা বাড়তে পারে এবং এখানে আরেকজন নারী ও শিশুর পিপি থাকতে পারে, তাহলে দুইটা কোর্টে যদি ভাগ করে দেয় মামলা, দ্রুত বিচার নিষ্পত্তি হবে। মামলার জট কমিয়ে আনার জন্য কাজ করছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। তাড়াতাড়ি সময়ে মধ্যে এই মামলার স্তূপ আরও কমিয়ে আনবো, মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে আমার এবং বিচারক মহোদয়ের তীক্ষ্ণ দৃষ্টি আছে। চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় 800 মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বৈশাখী মেলা ঘিরে ভোর থেকে মৃৎ শিল্পীদের ব্যস্ত সময় কাটছে। মাটির খেলনা সহ নানা জিনিসপত্র তৈরি করছেন মেলা উপলক্ষে। সে খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের আবদুল্লাপুর কুমারপল্লীতে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে।
সুজাতা রানী পাল এবং মঙ্গলী রানী পাল এই ভোর থেকে যে এই কুমার পট্টির যে কাজকর্ম তারা করছেন সেগুলো কিন্তু নিপুণ হাতে তারা তৈরি করছেন এবং প্রতিদিন যে সকালবেলায় তারা সাংসারিক কাজের পাশাপাশি কিন্তু এই কাজগুলো করেন, পুরুষরা করেন, তবে নারীরা কিন্তু বেশি করেন। তাদের যে জীবন সংগ্রাম সেটি কিন্তু খুবই কষ্টের, নিজেদের সংসার সামলে, সন্তানদের সামলে তারপরে কিন্তু তারা এই মাটির কাজগুলো করেন। এই মাটি সংগ্রহ করে নিয়ে আসা এবং এখানে পুন ঘরে এই যে মাটির তৈরি তৈজসপত্রগুলো পুড়ে আবার সেগুলো শুকানো এবং এই বিষয়গুলো তারা বলতে গিয়ে কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েন। মাত্র 2 বান টিনের জন্যে যে তাদের পুন ঘরটি, যেখানে এই পট্টির সবগুলো এই জিনিসপত্র পড়তে হয়, সেই জায়গাটিতে তারা উপরে চালা না দেবার কারণে কিন্তু যখন আবহাওয়া খারাপ থাকে, বৃষ্টি বাদল হয়, তখন কিন্তু তাদের এই সব জিনিসপত্র নষ্ট হয়ে যায় এবং সেই দুঃখের কথা তারা বলছিলেন যে এর আগে স্থানীয় প্রশাসন এবং ইউপি চেয়ারম্যান আশ্বাস দেওয়ার পরেও কিন্তু এই কাজটি হয়নি তাদের, এবং তারা যে এই আগামী 14 যে এপ্রিল, যে প্রায় 2 সপ্তাহ বাকি এই তাদের যে বাংলা নববর্ষের মেলা, যেটি গলিয়া বলা হয়, এই মেলাগুলি কিন্তু তাদের এই আয়ের অন্যতম উৎস। সে কারণে কিন্তু তারা নানাভাবে এই কাজগুলো করছেন এবং এই পল্লীতে কিন্তু তারা যে নিজেরাই মেলায় বিক্রি করেন, শুধু তাই নয়, পাইকারিও কিন্তু এইসব এই জিনিসপত্র বিক্রি করে থাকেন এবং তাদের যে বলছেন যে প্লাস্টিকের যে প্রভাব এবং দাপট চলছে চারিদিকে, কিন্তু পরিবেশ বান্ধব এই মৃৎশিল্প তাদের টিকিয়ে রাখাই কিন্তু কঠিন হয়ে পড়েছে। বংশ পরম্পরা তারা চেষ্টা করছেন যে পূর্বপুরুষদের এই যে তাদের পারিবারিক পেশা সেটিকে তো ধরে রাখবার জন্য, কিন্তু তারা বলছেন যে তাদের যে কষ্ট, শ্রম এবং যেই খরচ যায় সেই অনুযায়ী কিন্তু তারা খুব বেশি লাভ করতে পারছেন না এবং সবসময় কিন্তু তারা মেলা বছরে 1 বার বা 2 বার হয়, এই গ্রামীণ মেলাও অনেকটা কমে গিয়েছে নানা কারণে এবং এই মেলায় তাদের বিক্রিটা ভালো হয়। এর বাইরে কিন্তু তারা সবসময় দধির পাতিল বা অন্যান্য জিনিসপত্র তারা তৈরি করেন, সেগুলো দিয়েই তারা টিকে থাকবার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে তাদের যে এই যে মৃৎশিল্প, এই মৃৎশিল্পের যে নান্দনিকতা, এর যে গ্রহণযোগ্যতা, সেটিকে ছড়িয়ে দেবার ক্ষেত্রে কিন্তু সরকারের নানা রকম পৃষ্ঠপোষকতার ব্যাপার রয়েছে। এগুলো বাজারজাত করবার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কিন্তু এই জিনিসপত্রগুলো নিয়ে ঢাকার বিপণী বিতান এবং অনেক জায়গায় উচ্চ মূল্যে বিক্রি করা হয়, রং করে বা তাদের ডিজাইন পরিবর্তন করে, কিন্তু সেই সুফলটা কিন্তু তারা পান না, সেটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়। কিন্তু সরাসরি যদি তাদের রাজধানীতে বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে তাদের যে বিক্রির জায়গা ঠিক করে দেওয়া সরকারি পৃষ্ঠপোষকতায়, সেই জায়গাগুলো করলে কিন্তু তারা অনেকটাই সচ্ছল হতে পারেন এবং অনেকেই বলছিলেন যে তাদের যে সন্তানদের পড়ালেখা করানোর ব্যাপারটি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই মৃৎশিল্পীরা বলছেন যে তাদের দিন রাত, যে রাতেও কাজ করতে হয়, দিনের বেলাও কাজ করতে হয় এবং সারা দিন রাত কাজের মধ্যে থেকে যে তাদের এত খাটুনি, এতে তারা অনেকে কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। তারপর কিন্তু তাদের বেঁচে থাকার জন্য এই সংগ্রাম চালিয়ে যেতে হয়, কিন্তু তাদের যে দুরবস্থা সেটি দেখবার মতো কোনো লোক আছে বলে কিন্তু তারা মনে করেন না। পরপর করোনায় তাদের নানা রকম চ্যালেঞ্জ ছিল এবং এর আগে কিন্তু এই মেলা পড়ে গিয়েছিল রোজায় এবং নানা কারণে গ্রামীণ মেলাও এখন চ্যালেঞ্জ, সব জায়গায় মেলা হচ্ছে না। এই সব কারণে তাদের যে আগের জৌলস সেটি কিন্তু কমে এসছে এবং জেলায় যে 500 কুমার পরিবার রয়েছে এই ছিটিয়ে ছড়িয়ে, এবং সেই কুমারপল্লীর প্রত্যেকটি পরিবারে কিন্তু এখন নিদারুণ কষ্টে জীবন ধারণ করতে হচ্ছে তাদের এবং এই নারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের কাজটা যেমন করতে হয়, আবার পুরুষরা কিন্তু কম কাজ করেন না। তারা কিন্তু এগুলো বাজারজাত করার ব্যাপারে এবং এগুলোকে মাটি সংগ্রহ করা এবং এগুলো সুরক্ষা করার ব্যাপার, লাকড়ি খড়ি জোগাড় করা, কারণ এগুলো পড়তেও কিন্তু তাদের অনেক এই খড়ি সংগ্রহ করতে হয় এবং খড়িরও কিন্তু অনেক দাম। সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের এইসব সামগ্রীর দাম বাড়ানো যাচ্ছে না, যে এই অল্প দামে তারা বিক্রি করে জীবন ধারণ করবার চেষ্টা করছেন এবং এই মেলাগুলোতে তাদের যে জেলা প্রশাসন বা স্থানীয় নানা সংগঠনের উদ্যোগে যে মেলা হয়, সেখানেও কিন্তু তাদের ওরকম পৃষ্ঠপোষকতা নাই। অল্প দামের এই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ছুটে যান এবং রাস্তা পাড়া ঠিক করা এবং তাদের যে অন্যান্য এগুলো নিয়ে যাওয়া, এবং অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে মাটির জিনিসগুলো ভেঙে যায়,
কিন্তু এগুলো নেওয়ার জন্য যে পাত্রের ব্যবস্থা করা সেগুলো কিন্তু তাদের যোগান দেওয়া হয় না, এবং সেগুলো অর্থের কারণে কিন্তু তারা সংগ্রহ করতে পারেন না, এবং নিজেদের চেষ্টায় যতটুকু তাদের সক্ষমতা আছে সেটি নিয়ে কিন্তু তারা এই সংগ্রামগুলো করে যাচ্ছেন। এবং এই সংগ্রামের যে বিষয়গুলো সেগুলো যদি রাষ্ট্রযন্ত্র খেয়াল করতো তাহলে কিন্তু তাদের এই কষ্ট হতো না বলে কিন্তু তারা বারবার দাবি করছেন। এবং এই প্রাচীন যে জনপদ এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর, এই বিক্রমপুরে কিন্তু এই মৃৎশিল্পীদের জৌলস একসময় ছিল, সেই জৌলস কিন্তু ক্রমেই হারিয়ে যাচ্ছে, এবং তারা বলছেন তাদের মধ্যে অনেকে সেই ধরে রাখা কতদিন চলবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং এখানকার যে আব্দুল্লাহপুর যে এলাকাটি সেটা কিন্তু একেবারে টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে পড়েছে, এবং এই টঙ্গিবাড়ি উপজেলার একটা যে ইছামতি নদী রয়েছে সেই ইছামতি নদীর ধারে কিন্তু তাদের এই পল্লীটি, এবং এই পল্লীর পাশ দিয়ে কিন্তু খাল বয়ে গেছে, তারা সড়ক পথ এবং যে নৌপথ দুই পথে কিন্তু এই যে পণ্য সামগ্রী সেগুলো পরিবহন করতে পারতেন বা বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসে এগুলো নিয়ে যেত। কিন্তু নাব্য সংকটের কারণে এই আব্দুল্লাহপুরের যে লং ঘাট সেই লং ঘাটে কিন্তু লং চলাচল বন্ধ হয়ে গিয়েছে, এবং এই লং ঘাটে এখন অস্তিত্ব নেই। আর যে খালটি প্রবাহিত হয়েছে সেই খালের কিন্তু নাব্য সংকটের কারণে এখন সবসময় এই তাদের নৌযান চলাচল সেই অবস্থাটি নেই। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মৃৎশিল্পীদের পক্ষে। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। ভোলা সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসকের মধ্যে ১৪ জনই একসঙ্গে ঈদের ছুটিতে যাওয়ায় চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জরুরি ও আবাসিক মিলিয়ে মোট ৫ জন চিকিৎসক দায়িত্ব পালন করায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘদিন অপেক্ষায় থেকে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে ক্ষোভ জানিয়েছে রোগী ও স্বজনরা। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬১ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ১৯ জন। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে। এতে অংশ নেন সংগঠনের সহস্রাধিক মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙনের কারণে ঘর বাড়ি জমি স্বপ্ন সবকিছুই আজ ধ্বংসের মুখে। এছাড়া ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে অভিযোগ করেন বক্তারা। এখানে আর্মি আছে, এখানে অন্যান্য প্রশাসনের লোক আছে। যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ৪ দিনের হাঙ্গেরি সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রায় মানা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গাজার আরও এলাকা দখল নিতে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি অবরুদ্ধ উপত্যকায় একদিনের হামলায় নিহত হচ্ছেন ৭৭ জন। স্থানীয় সময় বুধবার অবরুদ্ধ গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই তেল আবিব জানায় তাদের সামরিক বাহিনীর অভিযানের আওতা বাড়বে এবং ফিলিস্তিনি ভূখণ্ডটির বিরাট একটি অংশ দখলে নিয়ে তা নিরাপত্তা অঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। এরপর বুধবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদি সংগঠন। তারা জানায় অবরুদ্ধ উপত্যকায় নিজেদের আওতা বাড়ানোর বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎসের বিবৃতির জেরে ওই হামলা চালানো হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহতের দাবি জানিয়েছে তেল আবিব। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ৪ দিনের হাঙ্গেরি সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইসিসির প্রতিষ্ঠা সদস্য হওয়ায় হাঙ্গেরির জন্য আদালতের পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেফতার করার বাধ্যবাধকতা রয়েছে। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমন্ত্রণ জানানোর সময় স্পষ্ট করে দিয়েছিলেন তার সরকার এই রায় মানবেন না। মৌসুমী সাথী, সময় সংবাদ। বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এতে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। 25% শুল্কারোপ হয়েছে বিদেশি গাড়ি আমদানিতেও। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে তা কার্যকর হবে বলে জানা গেছে। তালিকায় রয়েছে চীন, যুক্তরাজ্য, তাইওয়ান সহ বিভিন্ন দেশ। এদিকে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে অভিহিত করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রফতানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এদিন যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বলেন, দক্ষিণ কোরিয়ায় যেসব গাড়ি উৎপাদন করা হয় তার 80%-এর বেশি সে দেশে বিক্রি হয়, আর জাপানে যেসব গাড়ি বিক্রি হয় সেগুলোর 90%-এর বেশি সে দেশে তৈরি হয়। এসব দেশে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রি হয় খুবই সামান্য। মোটরযানের ওপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে বলে জানান তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে 26% শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের ওপর, পাকিস্তানের ওপর 29 আর চীনের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যে 20, ভিয়েতনামের ওপর 46, শ্রীলঙ্কার পণ্যে 44, তাইওয়ানে 32, মালয়েশিয়ার পণ্যে 24, মিত্রদেশ ইসরায়েলের পণ্যে 17%, যুক্তরাজ্যের পণ্যে 10% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন মিয়ানমারের পণ্যে 44%, লাওসের পণ্যে 48 এবং মাদাগাস্কারের পণ্যের উপর 47% শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা এই শুল্ক আরোপের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকা ট্রাম্প বলছেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রুর চেয়েও খারাপ হয়। এদিকে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক আরোপকে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেন। বলেন, এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট ঘনিষ্ঠ 3 ব্যক্তির বরাতে এ তথ্য জানায় পলিটিকো। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ককে সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই শুরু করেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থায় USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত দেশটিতে হইচই তুলে দিয়েছিল। বিশ্বব্যাপী নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তায় একটি ভূমিকা পালন করবেন বলে জানা গেছে। অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের আনুষ্ঠানিক রায়ের দিন ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শুক্রবার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে আদালত প্রাঙ্গণ সহ রাজধানী সিওলে 14,000-এরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। এদিকে আদালতের রায়কে সম্মান জানিয়ে যে কোনো সিদ্ধান্তকে শান্তভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসুর। মোহাম্মদ হানিফের রিপোর্ট। নির্ধারিত হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের রাজনৈতিক ভাগ্য। স্থানীয় সময় শুক্রবার ইয়োলের আনুষ্ঠানিক অভিশংসনের রায় ঘোষণা করতে যাচ্ছেন দেশটির সাংবিধানিক আদালত। জানা যাবে আনুষ্ঠানিকভাবে ইয়োলকে অভিশংসিত করা হবে নাকি পূর্ণবহাল হতে যাচ্ছেন শপথে। রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আদালত প্রাঙ্গণ সহ সিউলের গুরুত্বপূর্ণ স্থানে 14,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। বন্ধ রাখা হবে কয়েকটি রেল স্টেশন। সাংবিধানিক আদালত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলে আগামী 60 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। ধারণা করা হচ্ছে যার সুফল ভোগ করবে বিরোধী নেতা লি জে মিয়ং, যিনি বর্তমানে জয়ের দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গেল সপ্তাহে একটি আপিল আদালতে লির বিরুদ্ধে নির্বাচনী আইনের সাজা বাতিল করে দেয়। ফলে বিরোধী নেতা লির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালানোর পথ পরিষ্কার হয়ে যায়।
এদিকে ইয়নকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের জন্য আদালতের ৮ বিচারপতির মধ্যে অন্তত ৬ জনকে অভিশংসনের পক্ষে ভোট দিতে হবে। আদালত যদি অভিশংসন খারিজ করে দেন তাহলে প্রেসিডেন্ট পদে পূর্ণবহাল থেকে তার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকবে না। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের বিচারে আদালত যেই সিদ্ধান্তই দেবেন আইনের শাসন নীতি অনুসারে অবশ্যই শান্তভাবে তা মেনে নিতে হবে। গেল ডিসেম্বরের ৩ তারিখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার চেষ্টা করেন ইয়ন সুক ইয়োল। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে একই মাসের ১৪ তারিখে তাকে অভিশংসিত করে সিউলের পার্লামেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপরেই অবস্থান চীন ও ভারতের। চলতি বছরে ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৯০২ জন। ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষ ধনীর স্থান দখল করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তালিকার শীর্ষে ইলন মাস্কের পরেই আছেন মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস। বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে চীনেও। এবছরের হিসেবে চীনে বিলিয়নিয়ার ৪৫০ জন। এর মধ্যে সবার উপরে আছেন বাইডেন্সের ঝ্যাং জিমিং। বিলিয়নিয়ারদের তালিকার উপরেই দিকে আছেন ভারতের মুকেশ আম্বানি ও গৌতম আদানি। জানা গেছে বিশ্বের মোট বিলিয়নিয়ারদের অর্ধেকের বেশির বাস যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এক ইমেইলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা বাতিলের তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা AFP জানায়, যুক্তরাষ্ট্র কেন তার ভিসা বাতিল করেছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী প্রত্যাবাসন ও শুল্ক যুদ্ধের একজন কট্টর সমালোচক অস্কার আরিয়াস। ভিসা বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ৮৪ বছর বয়সী অস্কার আরিয়াস বলেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের একটি দৃষ্টান্ত, কিন্তু দেশটির গণতন্ত্রে এখনও স্বৈরাচারের বৈশিষ্ট্য বিদ্যমান। এদিকে সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস ছাড়াও দেশটির কয়েকজন আইন প্রণেতাও মার্কিন ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের মূল্য। গত এক মাসের ব্যবধানে গ্রাম প্রতি ৩ থেকে ৪ দিনার বৃদ্ধি পেয়েছে সোনার দাম। অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও রেকর্ড পরিমাণ বেড়েছে সোনার মূল্য। দিন দিন মূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই এখন স্বর্ণ কিনতে দ্বিধায় ভুগছেন। দাম বেশি, বাজেটের থেকে বাইরে। এক সপ্তাহ আগেও স্বর্ণের দাম কম ছিল, তবে স্বর্ণের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনাও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আগামী মাসে গোল্ডের প্রাইস শুনতেছে ১ থেকে ১.৫ গাড়ি আরো বাড়তে পারে। গত মাসও ছিল, এখন থেকে প্রায় ৩ দিনের কম। দাম আরো বাড়তে পারে এই আশঙ্কায় কেউ কেউ স্বর্ণ কিনে রাখছেন বলে জানান। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে যাচ্ছে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঈদের ছুটি না কাটিয়ে কঠিন পরীক্ষার প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগ্রেস অধিনায়ক। পাকিস্তান কন্ডিশনের অভিজ্ঞতা থাকায় দলের সঙ্গে সহকারী কোচ ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং সহায়ক উইকেট ভালো করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন বোলাররাও। এখানেও আর অনেক কিছু দেওয়ার আছে, কারণ বাংলাদেশ ক্রিকেটে আমার কাছে মনে হয় যেটা আমরা তেমন কিছু এখন মধ্যে করতে পারিনি, যেটা নেক্সট জেনারেশন সেটা ক্যারি করতে পারে। ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে পাকিস্তান যাবে নারীরা, যেখানে উতরাতে হবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বাধা। লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও। মিশনটা যে সহজ হবে না ভালো করেই জানেন লাল সবুজ অধিনায়ক। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। আর দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে দেখছেন ইতিবাচকভাবে। লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এফপিতে এন্টার করছি, তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে, এবং বলবো যে সেই দিক থেকে সম্মানের দিক থেকে বলেন, ফিনান্সিয়ালি বলেন, আমরা প্লেয়াররা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন, তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানেন এবং সেখানে কিভাবে রান করতে সেই জিনিসটা জানেন। আমাদেরকে রিড করাটা অনেক সহজ। পাকিস্তানের যে আমার কাছে মনে হয় ওনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের। তবে ডেভিড হেম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে লাল সবুজ। মারুফাও এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচই তাকে পাওয়ার প্রত্যাশা অধিনায়কের। সাবকন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে, বাট ওইখানে কিন্তু উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো
বলারদের সাথে এভাবে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না যে আমরা ইকোনমিক্যাল বল করি। প্রত্যেকটা টিমকে একটা ভালো স্কোরে রেস্ট্রিক্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে। ওকে প্রিমিয়ার কিন্তু খেলতে না দেওয়ার রিজনটা এটা ছিল, কারণ আমরা চাচ্ছিলাম যেন কোয়ালিফায়ার ওকে আমরা ফ্রেশ পাই, কারণ পেস বোলারদের আসলে অনেক বেশি বলবো যে নার্সিং করতে হয়, এবং ও যেহেতু অনেক ইয়াং এবং ওকে আমরা ওভারলোডেড করতে চাইনি, কারণ ওকে আমরা প্রত্যেকটা ম্যাচে অ্যাভেলেবল যেন পাই, সেটাই আমাদের প্ল্যান ছিল। তো আশা করি আমরা পাকিস্তানে ওকে আমরা প্রথম থেকেই পাবো। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পথ ধরবে বাংলাদেশ দল। 5 ও 7 তারিখ স্কটল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হামজা জামালদের দেখানো পথে হাঁটছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তাদেরই একজন ইংল্যান্ডের 3rd টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে খেলা এলমান মতিন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালের জন্য বাফুফে থেকে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। সেখানে নিজেকে প্রমাণ করে একদিন লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চান এলমান মতিন। জন্মের 9 মাস পরই পরিবারের সঙ্গে ইতালিতে পাড়ি জমান এলমান মতিন। সেখানেই বেড়ে ওঠা ও ফুটবলের হাতে খড়ি। এরপর 12 বছর বয়সে যান লন্ডনে। বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 3rd টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের বয়সভিত্তিক দলে। দেশের বাইরে বেড়ে উঠলেও শেকড়ের টানে জন্মভূমিতে ছুটে এসেছেন এলমান মতিন। মূলত লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন তিনি। খেলেনও হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডে। তবে জাতীয় দল নয়, আপাতত এলমান নিজেকে প্রমাণ করতে চান বয়স ভিত্তিকে। I only recently got to learn about Bangladesh football after seeing Hamza Choudhury moving there, so I feel like he made a very big, not only media impact, but also Bangladeshi fans are rooting for seeing new players upcoming. নিয়মিত বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখেন এলমান। দেখেন জামাল তপুদের খেলা। এর আগেও লাল সবুজদের হয়ে বয়সভিত্তিক ফুটবলে খেলার আগ্রহ দেখালেও সাড়া পাননি। তবে তাবিত আউয়ালের বর্তমান কমিটি অনূর্ধ্ব 19 দলের ট্রায়ালের জন্য ডেকেছেন এলমানকে। For me, it's an honor to play for Bangladesh, like to go on a trial for them now. And since my mom, my dad's are Bengali, that wants me to represent my country eventually someday, play professionally here. Inshallah, I'll give it my best. I'll try to perform well in the trial, earn myself a position where I'm going to be invited to participate in the under-19 tournament and maybe get offered to play for the under-21s to then progress up to the first team. স্বপ্ন শুধু এলমানের একার নয়, তার মায়েরও স্বপ্ন একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ছেলে। এলমানে একটা অপরচুনিটি পায় যে ও বাংলাদেশে আসবে খেলতে, তখন সাডেনলি আমরা হামজা চৌধুরীর দেখলাম ভিডিও ক্লিপ, তো ও ইন্সপায়ার হয়েছে, অবশ্য আমরাও ইন্সপায়ার হয়েছে। যেহেতু আমিও বাংলাদেশি, আমার ছেলেও বাংলাদেশি, ও বাংলাদেশে খেলুক, বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। 9 থেকে 18 মে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপ, যার জন্য বাংলাদেশ দলে ট্রায়াল দিতে এসেছেন এলমান ছাড়াও ইতালি প্রবাসী আব্দুল কাদির। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি। 18 ডিসেম্বর মেসির হাতে যেভাবে ট্রফি তুলে দিয়েছিলেন ইনফান্তিনো, বিএমও স্টেডিয়ামেও হলো তাই। 2026 বিশ্বকাপ সামনে রেখে প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, যেখানে মেসি এবং ইনফান্তিনো ছাড়াও উপস্থিত ছিলেন দেল পিয়েরো এবং ইয়র্গেন ক্লিন্সম্যান। 2026 বিশ্বকাপ ট্রফি কিভাবে মেসির হাতে তুলে দেবেন ইনফান্তিনো, তার ট্রায়ালই কি চলছে লস অ্যাঞ্জেলেসের বিএমও স্টেডিয়ামে? এ আবার কেমন কথা? টুর্নামেন্ট শুরু হতে এখনো বাকি পাক্কা 14 মাসের বেশি। এর মাঝেই সব সেট। যারা বিষয়টাকে এভাবে দেখছেন, থামুন, দম নিন। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে হতে যাওয়া এই বিশ্বকাপ নিয়ে মোটেও হচ্ছে না এমন নীল নকশা, বরং ঐতিহাসিক এই আসর কতটা বর্ণিল করা যায় চলছে তারই প্রস্তুতি। বলতে দ্বিধা নেই, কাতারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিশ্বকাপ ইতিহাস সেরা। ট্রফিটা লিওনেল মেসির হাতে উঠেছে বলে নয়, বরং ফাইনাল সহ পুরো টুর্নামেন্ট যে টেম্পারমেন্টে অনুষ্ঠিত হয়েছে এজন্য। এছাড়াও টেকনোলজি সহ আছে আরও বিশেষ কিছু কারণ। আর তাই নতুন আসর আয়োজনের আগে 2022 বিশ্বকাপের স্মৃতি রোমন্থন হবে, এটাই স্বাভাবিক, হচ্ছেও তাই।
লুসেইলে অমন একটা রুদ্ধশ্বাস ফাইনালের পর ট্রফিটা ইচ্ছে করেই মেসির দিকে এগিয়ে দিয়েছিলেন ইনফান্তিনো। এটা নিয়ে সমালোচনা হলেও বিষয়টা ছিল আইকনিক, যেটা আবারও ফিরে এলো লস অ্যাঞ্জেলেসে। লিওনেল মেসিও যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলেন 18 ডিসেম্বর। পরম আরাধ্য ট্রফিটা আবারও কাছে পেয়ে আদরে হাত বুলিয়ে দিলেন, ঠিক যেভাবে তার স্পর্শ অনুভব করে থিয়াগো চিরো মাতেও। 2026 বিশ্বকাপের জন্য এই প্রমোশন শুরু করেছে পৃষ্ঠপোষক অ্যাডিডাস, যেখানে লিও এবং ফিফা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইতালি ও জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দেল পিয়েরো এবং ইয়োর্গেন ক্লিন্সম্যান। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এখন লস অ্যাঞ্জেলেসে মেসি। এই বিএমও স্টেডিয়ামেই স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এস এম ইকবাল, সময় সংবাদ। ভিন্ন ধর্মের অনুসারী হলেও ঈদের সময়টা টিমমেটদের দারুণ উপভোগ করেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। সবার সঙ্গে খাওয়া দাওয়া করে কাটে ঈদের দিন, তবে বেশি মিস করেন ঈদের ছুটিতে দিনাজপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা। রমজান মাসেও ইফতার থেকে সব আয়োজনে আমন্ত্রিত থাকতেন লিটন দাস। টিমমেটদের অবস্থা কেমন থাকে আসলে, এটা তো একটা সবাই পরিবারের সাথেই তার ধর্মীয় বড় উৎসবটা আয়োজন উদযাপন করতে চায়। না স্বাভাবিক, এটা তো একটা মুসলিম ধর্মের একটা ফেস্টিভ্যাল। তো আমার মনে হয় যে আমি যখন থাকি টিমের সাথে বাইরে, আমি কখনোই ফিল করি না কারণ যে আমি বাইরের বা কোনো কিছু, কারণ ওই টাইমটাতে ইফতার যদি কখনো হয় একসাথে ইফতার করে আমি ইনভাইটেড থাকি। এবং ঈদের দিন যে কোনো প্রোগ্রাম লাইক আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি, তো আমি ওটা অনেক এনজয় করি। ঈদের সময়টা আসলে কিভাবে কাটান? বন্ধু বান্ধবদের সাথে আড্ডা তো হয়ই, হ্যাঁ, তো ওই সময়টা আসলে কিভাবে কাটে? আসলে অনেক ঈদই মনে হয় আমরা বাংলাদেশ টিম বাইরে করেছি। আর আগেকার যদি কথা বলি, যখন আমি দিনাজপুরে থাকতাম ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম, বিকজ সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, বাট আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে সব ফ্রেন্ডরা মিলে। ওটা একটা ভালো একটা মেমোরি ছিল। যেহেতু এখন দিনাজপুরে খুব কম যাওয়া হয়, ঈদে আসলে ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নেই। আর যেহেতু লাস্ট অনেকগুলো ঈদই আমরা বাইরে করেছি, কারণ খেলা থাকে অনেক সময়। সো যদি দেশে থাকি তাহলে অবশ্যই দিনাজপুরে যাই ফ্রেন্ডের সাথে, কারণ ফ্রেন্ডরা ঈদের দিনে অনেক ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া হয়, পার্টি মানে মজা মাস্তি হয়, অনেক ফুটবল খেলি আমরা। সো ওটা মেমোরি থাকে, কারণ বিকজ ওগুলো তো সব আগের দিন। এখন যেহেতু ন্যাশনাল টিমে আসার পর খুব একটা দেশেও যাওয়া হয় না, দিনাজপুরে যাওয়া হয় না, ঢাকাতে ম্যাক্সিমাম সময় থাকা। যদি ঢাকাতে থাকি তাহলে ঢাকায় বাসায়, আর ন্যাশনাল টিমের সাথে থাকলে তো বাইরেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ বাড়াতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই খেলা দেখতে জড়ো হন শত শত দর্শক। ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে ভিন্নধর্মী এক আয়োজন। ঈদ উপলক্ষে চৈত্রের পরন্ত বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা। পুরুষদের কাবাডি প্রতিযোগিতা সচরাচর দেখা গেলেও নারীদের কাবাডি প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ভিন্ন রকম। আর সেই খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। খেলায় গোপালপুর উপজেলা বনাম সদর উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোপালপুর উপজেলাকে হারিয়ে জয়ী হয় টাঙ্গাইল উপজেলা নারী কাবাডি দল। নারীদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। গ্রামীণ এসব খেলা আগামীতেও আয়োজনের দাবি তাদের। এই খেলাটা দেখে আমার খুব অসাধারণ মনে হলো, কারণ এই খেলাগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আমরা চাই প্রত্যেক বছরই আমাদের এই খেলাধুলা হোক, যাতে মাদকের পরিমাণটা কমে আসে। এদিকে সামাজিক অবক্ষয় রোধের পাশাপাশি ঈদের ছুটিতে সবার আনন্দ বাড়াতে এ ধরনের আয়োজনের উদ্যোগ বলে জানান আয়োজকরা। স্থানীয় যুব সমাজকে খেলামুখী করতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। খেলা যদি অংশগ্রহণ করে অবশ্যই বাল্য বিবাহ থেকে দূরে থাকবে, যাতে খেলার প্রতি আগ্রহ থাকলে যাতে কোনো মাদক দ্রব্য না যায়, বাল্য বিবাহ প্রতি তারা অনীহা প্রকাশ করে। খেলা দেখতে ধরের বাড়ি ছাড়াও আশপাশের 20 গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হন। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। কাল সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনুস, মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মরণ ফাঁদ। 3 দিনে 17 জনের মৃত্যু। বিপজ্জনক বাঁক, লবণবাহী গাড়ি ও বেপরোয়া গতি কারণ ফাঁকা ঢাকায় অটোরিকশার অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। শনিবার ঢাকায় আসছে IMF এর প্রতিনিধি দল। ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত প্রতিপালনের অগ্রগতি খতিয়ে দেখবে। এই মুহূর্তে সব বাস্তবায়ন সম্ভব নয় বলছেন অর্থ উপদেষ্টা। এবং টানা ছুটিতে আনন্দ উদযাপন। ঈদ উৎসবে ঐতিহাসিক স্থানগুলোতেও দর্শনার্থীদের ভিড়। ইতিহাসের নিদর্শন দেখাতে সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকরা। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।